দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতল ভারতীয় দল। যদিও প্রথম যে এডিশন ছিল 2007 সালে, সেবার পাকিস্তানকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির ভারত কিন্তু জিতেছিল টি-20 বিশ্বকাপ। যদিও 17 বছর লেগে গেল দ্বিতীয় টি-20 বিশ্বকাপটা জিততে। এবং যদি দেখা যায় যে শেষবার 2013 সালে আমরা আইসিসি ট্রফি জিতেছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু 2011 সালে আমরা ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলাম। অর্থাৎ সব মিলিয়ে যেখানে 11 বছর পর যেখানে আইসিসি ট্রফি জিতলাম, 13 বছর পর আমরা বিশ্বকাপ জিতলাম, 17 বছর পর আমরা টি-20 বিশ্বকাপ জিতলাম। অর্থাৎ ভারতের এই যে জয় নিঃসন্দেহে আমাদের একটা বড় তৃপ্তি দিয়েছে, বড় আনন্দ দিয়েছে। সেই সঙ্গে আমরা বিজয় উল্লাসে মেতে উঠেছি, এটা স্বাভাবিক ঘটনা, একেবারে স্বাভাবিক ব্যাপার। আমরা উল্লাস করব নাই বা কেন? এতদিন পর যেখানে বিশ্বকাপ জিতলাম, ভারতবাসী হিসাবে অবশ্যই আমরা বিজয় উল্লাসে মেতে উঠতেই পারি এবং উঠেছিও তাই। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও দক্ষিণ আফ্রিকা, যাদেরকে চোকার্স নামে ডাকা হতো, যারা কিনা এর আগে 7 বার বিশ্বকাপ ওয়ানডে টি-20 মিলিয়ে তারা কিন্তু সেমিফাইনালে উঠেছিল, কিন্তু সেই গন্ডি টপকে তারা ফাইনাল অবধি যেতে পারেনি। প্রথমবার তারা ফাইনালে গিয়েছিল এবং দেখা গেল যে ভারতের কাছে 7 রানে হারলো। তাদের কিন্তু অসহায় আত্মসমর্পণ দেখতে পেলাম না, মাত্র 7 রানে হারলো। যে দক্ষিণ আফ্রিকা একসময় মনে করা হচ্ছিল যে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া প্রথমবারের জন্য একেবারে কেবল সময়ের অপেক্ষা, যেখানে 26 রান দরকার ছিল 24 বলে, এবং এক ওভার দেখলাম যেখানে অক্ষর প্যাটেলের ওভারে পুরো এক ওভারে রান নিয়ে একেবারে বল আর রান সমান সমান করে দিলেন ক্লাসেন। কিন্তু সেখান থেকে কিভাবে ম্যাচে ফেরা যায়, এইটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু শেষ অবধি দেখা গেল যে ভারতীয় দল চ্যাম্পিয়ন হলো 17 বছর পর। এবং সে জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার হারটা কোন জায়গায়, টার্নিং পয়েন্টটা কোথায়? দেখুন, যেখানে অবশ্যই 24 বলে 26 দরকার ছিল, সেখানে একটা মোমেন্টাম পরিবর্তন করার একটা দরকার ছিল। কারণ হচ্ছে যে গতিতে ব্যাট করছিলেন ক্লাসেন, তারপরে তাকে আউট করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং সে সময় দেখলাম যে ঋষভ পান্ত তিনি ফিজিওকে ডাকলেন এবং একেবারে অহেতুক তিনি ব্যান্ডেজ পড়লেন, ফিজিওকে বললেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে মোমেন্টামটা ব্রেক করার জন্য মরিয়া ছিল সেটা কিন্তু পরিষ্কার। শেষ অবধি দেখা গেল যে আউট হয়ে গেলেন ক্লাসেন, তারপরেই একেবারে আর রানই হচ্ছিল না। এবং শেষ অবধি গিয়ে দেখা গেল যে খলনায়ক হয়ে গেলেন ডেভিড মিলার, এই সিনিয়র ক্রিকেটার। তিনি শেষ ওভারে 16 দরকার ছিল, তখনই তিনি বাউন্ডারি হাঁকাতে গেলেন। তার আগের ওভারে দেখছিলাম যে তিনি ব্যাট করার সময় লাস্ট বলে রান নিয়ে লাস্ট বলে মহারাজকে রান নিতে দিয়েছিলেন। তারপরে মহারাজ আবার ক্রিজে গিয়েছিলেন, তিনি আবার 3টে বল খেলেন। অর্থাৎ এই যে ভুল ছোট ছোট সিদ্ধান্ত, তারা যে চোকার্স সাময়িক কিছুটা হয়তো তারা চোকার্স তকমা সরালেও তারা কিন্তু যতদিন বিশ্বকাপ না জিতছে ততদিন কিন্তু চোকার্স তকমা ততদিন কিন্তু তাদের কাছ থেকে সরবে না, সেটা কিন্তু বলাই যায়। কালকে তো একসময় মনেই হচ্ছিল যে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতে কি ভারতীয় দল নতুন চোকার্স হয়ে যাবে নাকি, যেখানে 2013 সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিন্তু না, ভারতীয় দল যে জিতলো এটা নিঃসন্দেহে আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা খুশি। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে সমীহ করতেই হবে। দক্ষিণ আফ্রিকাতে ক্রিকেট অতটা জনপ্রিয়তা পায়নি। অস্ট্রেলিয়া এতবার বিশ্বকাপ জিতেছে সবগুলো, তারপরেও সে দেশেও কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তা নেই। অর্থাৎ এই এশিয়া মহাদেশের কয়েকটা দেশেই হচ্ছে ক্রিকেটের জনপ্রিয়তা ভাই। প্রত্যেক দেশকে সমীহ করতেই হবে, তারা ভালো খেলছে, তাদেরকেও সুযোগ দিতে হবে, এইটাই হচ্ছে কর্তব্য। না হলে ভারতই শুধুমাত্র বাঁচিয়ে রেখেছে ক্রিকেটের জনপ্রিয়তা, সেটা কিন্তু বলাই যায়। বাদবাকি গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা নেই ভাই, এটা কিন্তু পরিষ্কার, কোনো রকম অস্বীকার করার জায়গা নেই। কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচটা যে হেরে গেল, এটা একেবারে হৃদয় বিদারক একটা কাহিনী। তারা দক্ষিণ আফ্রিকা হেরেছে, খারাপ লাগছে, কিন্তু আমার দেশ তো আগে, ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে, এটার জন্য খুবই খুশি। ভারতীয় দলের এই চ্যাম্পিয়ন দেখার জন্য আমরা বসেছিলাম। যে এতদিন ধোনিকে নিয়ে সবাই মাতামাতি করতেন যে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে একমাত্র আইসিসি ট্রফি জিতিয়েছিলেন, যদিও প্রথমবার যদিও কপিল দেব জিতিয়েছিলেন, কিন্তু সেই কপিল দেবের আমল, সেই আমল আর এই আমল, মডার্ন ডেতে অবশ্যই ধোনি জিতিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে রোহিত শর্মা যেখানে জিতলেন এবং অবসর নিয়ে নিলেন রোহিত শর্মা এবং কোহলি, নিঃসন্দেহে বলা যেতে পারে যে মডার্ন ডে ক্রিকেটে এরা কিন্তু ধোনিকে কিছুটা হলেও ভুলিয়ে দেবে, সেটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ শুধুমাত্র ধোনির উপর যে নির্ভর করে থাকতে হবে ক্রিকেটে, এটা কিন্তু আর রইল না। অর্থাৎ ভবিষ্যতের দিকে তাকাতেই চাইছে ভারতীয় দল, যেখানে এবার হয়তো হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাপ্টেন্সি উঠবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। ক্যাপ্টেন্সির ভার কিন্তু দেওয়া হবে হার্দিক পান্ডিয়ার ওপর, এবং তারপর তরুণরা খেলবে। সেই জন্য রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন, সেটা কিন্তু বলাই যায়। কিন্তু এই দক্ষিণ আফ্রিকার টার্নিং পয়েন্ট যদি বলা যায় হারের, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে ক্লাসেনের যে
যে আউটটা, অনেকে বলবেন যে ডেভিড মিলারের আউটটা, ভাই ডেভিড মিলার যখন ব্যাট করছিলেন সেটা তো একটা রিস্ক ব্যাপার ছিল, 16 দরকার ছিল একেবারে, কিন্তু সেইটা তো যে কোনো মুহূর্তে, কিন্তু যেখানে 24 বলে 26 দরকার ছিল 17তম ওভারে, সেখানেই যে হার্দিক পান্ডিয়া আউট করে দিলেন সেইটাই আমার মতে বলে টার্নিং পয়েন্ট। এবং বিরাট কোহলি যতই ম্যান অফ দ্য ম্যাচ হন না কেন 76 করে, কিন্তু এইখানে কিন্তু অফিসিয়ালি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন হয়তো পুরস্কার বিরাট কোহলি, কিন্তু তারপরেও বলবো হার্দিক পান্ডিয়া, যে ছাপড়ি পান্ডিয়া যাকে নিয়ে এত বিতর্ক, যার সাংসারিক জীবনে এত কলহ চলছে, সেই ছাপড়ি পান্ডিয়াই ম্যাচের নায়ক আমার কাছে। তিনি দুর্দান্ত বল করেছেন, দুর্দান্ত জয় এসেছে 17 বছর পর এই টি-20 বিশ্বকাপ জয়। কিন্তু অবশ্যই সমীহ করতেই হয় দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স অসাধারণ, তারা ভবিষ্যতে বিশ্বকাপ জিতবে এমনটাই আশা করব। তারা দুর্দান্ত দল, তারাও কিন্তু দুর্দান্ত খেলেছে, কিন্তু 15 ওভার অবধি তারা যে ম্যাচটা নিজেদের দখলে রেখেছিল তারপরে যে খেই হারিয়ে ফেললো, এটা কিন্তু প্রচুর খারাপ ব্যাপার। এবং তীরে এসে তরি ডোবার যে অবস্থা, যেটা বরাবরের মতো আমরা দেখতে পাই দক্ষিণ আফ্রিকা, সেটা কিন্তু আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। দক্ষিণ আফ্রিকা পারল না, ভারতীয় দলই চ্যাম্পিয়ন হলো। দক্ষিণ আফ্রিকা ভবিষ্যতে চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা করব। ভারতীয় দলকে নিয়েও আমরা আশাবাদী, আগামী দিনে আরও আইসিসি ট্রফি আসবে এই দেশের মাটিতে। খুব ভালো থাকবেন, অবশ্যই ভারতীয় দলকে শুভেচ্ছা, জয় হিন্দ, চাক দে ইন্ডিয়া। আর অবশ্যই চোখ রাখুন রয়্যাল টিভির পর্দায়। টাটা।